শুভ সন্ধ্যা। আবার একটু কথা বলে নেব একটু কয়েকটা বিভিন্ন বিষয়ে। Am I audible? Am I audible? Am I audible again? Am I audible? Am I audible? Yes, I am audible. Yes, I am audible. Yes, I am audible. Okay. আমি গত 4 দিন কথা বলতে পারিনি, আবার 7 দিন থাকবো। এই নিয়ে কয়েকটা কথা একটু বলে যাব। একটা জিনিস, কুম্ভ নিয়ে একটু কথা বলবো। জয়দেব বাবু, হ্যাঁ, কুম্ভ নিয়ে একটু কথা বলবো। মহাকুম্ভে, এমনি কুম্ভে, এমনি অর্ধকুম্ভ হোক পূর্ণকুম্ভ হোক, যা গ্যাদারিং হয় সেটা পৃথিবীতে এরম গ্যাদারিং কোথাও হয় না। আর এ তো মহাকুম্ভ, at a gap of 144 years, প্রায় 120খানা কান্ট্রি থেকে লোক আসে। প্রায় সব ধর্মের মানুষই আসে, সব এনথিসিটির লোকই আসে। এবার আমি এই অ্যাক্সিডেন্টগুলো নিয়ে একটু কথা বলবো। এখন একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি, যেটা হচ্ছে ধর্ম, স্পিরিচুয়ালিটি ইজ এ ভেরি গুড জার্নি, যে এসেন্সিয়াল জার্নি, উপলব্ধির ব্যাপার। কিন্তু এখানে নির্দিষ্ট কোনো রেজিমেন্টেশন নেই আমাদের সনাতন ধর্মে। কিন্তু একটা জিনিস এটা নিয়ে একদম অন্ধত্ব, একটা একদম অন্ধত্বটা ভালো না, একদম অন্ধত্ব। এই যে একসঙ্গে কোটি কোটি মানুষ আসছে উইথাউট কনসিডারিং দ্য পসিবিলিটি অফ দ্য অ্যাক্সিডেন্টস, স্ট্যাম্পেড, অল দিস থিংস, এটা খুব উইজডমের কাজ না, খুব বুদ্ধিমানের কাজ নয়। যদিও আমি মনে করি এই অ্যাক্সিডেন্টগুলোর অনেক হতে পারে স্যাবোটেজ, হতে পারে। কারণ স্যাবোটেজ চেষ্টা হয়েছে, বহুবার হয়েছে এখানে। এই গত 1 মাসে, আরও এখনো বাকি আছে, আরও প্রায় 5 সপ্তাহ হয়ে গেল, আরও 2 সপ্তাহ বাকি আছে। এখানে টেররিস্টরা সাধুর বেশে ঢুকেছে, বিভিন্ন রকমের রং ইনফরমেশন দিয়ে পাবলিককে বিপথগামী করা হয়েছে। এবং একটা রোয়ে দাঁড়িয়ে আছে 1 লক্ষ 2 লক্ষ লোক, ওদিন তো 50 লক্ষ লোক একসঙ্গে দাঁড়িয়েছিল, তারও বেশি। একদিন তো 2 কোটি লোক দাঁড়িয়েছিল। এবং এই যে ঘন লাইনের মধ্যে হঠাৎ যদি একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন মানুষ প্রাণের ভয়ে দৌড়ে যায়, তখনই স্ট্যাম্পেডটা হয়। এই যে গুজবগুলো ছড়ানো, এটা স্যাবোটেজ, এটা স্যাবোটেজ। আর টেরোরিস্ট সাধুর বেশে স্নান করতে গেছে, ধরা পড়েছে পুলিশের কাছে। এরকম কত সাধুই তো এরকম টেরোরিস্টরা প্রবেশ করে সাধুর বেশে, এগুলো স্যাবোটেজ। আবার যেই যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হতে পারে স্যাবোটেজ। এবং স্যাবোটেজের কিছু কিছু গন্ধও তো পাওয়া যাচ্ছে। অনেকগুলো মোবাইলকে ট্যাগ করা হয়েছে, ওদিন 40টা লাল ঝান্ডা কোনখান থেকে এলো, যারা গুজব ছড়ালো স্ট্যাম্পেডের আগের মুহূর্তে। এই জিনিসগুলো দিল্লির রেলওয়ে স্টেশনে যেটা ঘটেছে, ট্রেনের নিউ দিল্লি স্টেশনে প্রায় 1.5 ডজন লোক মারা গেছে ওখানে, স্ট্যাম্প যাই না আরও কত আছে। এইটাতে কিন্তু আমি একটা কথা বলবো, যে আমাদেরও এই যে অন্ধ আবেগ, অন্ধ আবেগটা জানি না কতখানি রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল পারসুইট জার্নিতে কতখানি হেল্পফুল। এইটা আমাদের ভাবার উচিত আছে
সব দোষ স্যাবোটেজকারী বা এনিমিরা করেছে। এইটা ভাবার সময় আমাদের ভাবতে হবে আমরা এই অন্ধভাবে ইমোশনালি এই যে এগিয়ে যাই বাছবিচার না করে ভিড়ের মধ্যে, এটাও তো আমাদের ডিসিপ্লিন হতে হবে, মেথড ফলো করতে হবে। সুতরাং এই জায়গাগুলো ভাববার প্রয়োজন আছে। আর শত্রু শিকুমাকু কঙ্গুরা তো হাসবেই, কারণ এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ওদের, এতে ওদের মুখে হাসি ফুটছে। ওরা তো, কারণ ওদের সময়, ওদের সেই জওহরলাল নেহরু বা ইন্দিরা গান্ধীর সময় তো এরকম অনেক বেশি মানুষ স্ট্যাম্পেডে মারা গেছে। তখন তো কোনো তখন তো কোনো পুলিশি ব্যবস্থা তো ভালো ছিলও না। এখন তো পুলিশ ব্যবস্থা তো অনেক ভালো, অনেক সিস্টেম ফলো হয়। আমি অনেকবারই গিয়েছি অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভে, মহাকুম্ভে এখনো যাওয়া হয়নি, যদি যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু এটা ভাবতে হবে আমাদের এই অন্ধ ইমোশনাল দিয়ে আমরা কতখানি রিলিজিয়াস বা স্পিরিচুয়াল পারসুইটে যেতে পারবো, জার্নিতে যেতে পারবো, এই একটা কথা। আরেকটা ঘটনা, শান্তিপুর হসপিটালে, শান্তিপুর হসপিটালটা ঘটনা করেছে ডাক্তারদের এক আউটডোরে, এক বাবা তার ছোট বাচ্চাকে নিয়ে গেছে, বাচ্চা বমি করে ফেলেছে। জানেন বমিটা হয়ে গেলে, বুঝতেই পারছেন, বমি হয়ে গেলে লাইনে থাকা অন্য পেশেন্ট পার্টির লোকেদের অস্বস্তি হয়, প্রচণ্ড গন্ধ হয়, ডাক্তারদেরও সেখানে বসে কাজ করতে অসুবিধে হয়। এবং এখন সবাই জেনে গেছেন যে আউটডোরে কোনো সুইপার ছিল না, ক্যাম্পাসেও সুইপারের নাম্বারের ক্রাইসিস, কারণ সরকার সুইপার যা প্রয়োজন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করেনি। এটা বিবেচনা করে ডাক্তার বলেছে তার বাবাকে বমিটা মুছে ফেলতে। অথবা আর একটাই পথ ছিল, ডাক্তার নিজে কাজ বন্ধ করে নিজের রুমাল দিয়েই বমিটা মুছে ফেলা। এটাই এটাই একমাত্র পথ ছিল। এবং এটা বলার পরে তার বাবা বমিটা মুছেছে, এবং তারপরে এসে সে সুপারকে কমপ্লেন করেছে, মিডিয়ার কাছে কমপ্লেন করেছে যে আমাকে দিয়ে আমার ছেলের বমিটা মোছানো হয়েছে। ভাই তুমি বাড়িতে তোমার ছেলে যদি বমি করে কাকে দিয়ে মোছাও? তখন তোমার সেটা অপমান হয় না? তুমি সেটা করতে পারো। আউটডোরে এই কাজটা তুমি করে মিডিয়াকে এবং সুপারকে কমপ্লেন করলে। এই ঘটনা কি ভারতবর্ষে পশ্চিমবাংলায় কখনো আগে হয়নি? এই নাটকের কি প্রয়োজন ছিল? এই নাটক মিডিয়া করেছে, এই নাটক বাবা করেছে, এই নাটক সরকার করছে। ডাক্তারকে শোকজ, ডাক্তার কি করবে? ডাক্তার কি নিজে সুইপারের কাজটা করে ওইটা মুছবে? সরকার কি চায়? পেশেন্টের বাবা কি চায়? আর মিডিয়া কি চায়? মিডিয়া কি চায়? মানে এভরিথিং উই মাস্ট হ্যাভ এ ব্যালেন্স। একটা জায়গায় ব্যালেন্সে আসতে হবে, এই ব্যালেন্সটা হারিয়ে ফেলছি আমরা। এবার আরেকটা জায়গায় একটা প্রশ্ন উঠেছে, একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে একটা প্রশ্ন, একটা সুন্দর প্রশ্ন একটা এসছে। প্রশ্নটা হচ্ছে এই, আমাদের এটা, আমরা ভারতবর্ষকে বলি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কোন অর্থে প্রজাতন্ত্র? এটা তাহলে প্রজা, আমরা কি হয় প্রজা? কার প্রজা? প্রজা কার হয়? প্রজা হয় একজন রাজার, এম্পায়ারের। তো আমাদের এম্পায়ার কে? আমাদের কিং কে? আমরা কার প্রজা? তাহলে প্রজাতন্ত্র শব্দটা এলো কি করে? প্রজাতন্ত্র শব্দটা এলো কি করে? এটা একটা মজার, এই মজার প্রশ্ন। এই প্রশ্নটা বহুবার করেছেন। আবার দেখলাম এই একটা আর্টিকেল লেখা হয়েছে স্বস্তিকা পত্রিকাতে, সুজিত রায়ের লেখা, প্রজাতন্ত্র। এটা এক কাঁঠালের আমসত্ব বা সোনার পাথর বাটি, যাই বলুন। কিভাবে আমরা প্রজাতন্ত্র? এটা শব্দটা এলো কি করে? কাকে খুশি করতে বা কোন ইন্টারেস্টকে সার্ভ করতে?
আমাদের রাজা কোথায়? তাহলে কি সেই রাজা বসে আছে, রানী বসে আছে ইংল্যান্ডে? তাদের প্রজা আমরা, তাই প্রজাতন্ত্র। আর ইতিহাসের দিকে তাকানো যাক। একদম ভারতবর্ষের অধিকাংশ ফ্রিডম ফাইটার বা নেতার ফ্রিডম, সোভারেনিটি, ডোমিনিয়ন স্ট্যাটাস, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই শব্দগুলোর মানে সম্বন্ধে অনেকেরই কিন্তু কনফিউশন ছিল। ডোমিনিয়ন স্ট্যাটাস, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, স্বাধীনতা, এই শব্দগুলো নিয়ে ভীষণ কনফিউশন ছিল। গান্ধীজির কথার মধ্যেই স্বরাজ, স্বরাজের কনসেপ্ট কি নিজেই জানতেন না। এই স্বরাজ কি ইংরেজের অধীনে থেকে, না নিজেই ইংরেজের অধীন থেকে কমপ্লিটলি মুক্ত হয়ে? এই কনসেপ্ট তার ছিল না। হি হ্যাজ পেন্ডুলেটেড ফ্রম দিস অ্যাঙ্গেল টু দ্যাট অ্যাঙ্গেল, বারে বারে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা দেখবেন অরবিন্দের মধ্যে আছে। অরবিন্দে যখন অগ্নিযুগে, ফার্স্ট ডিকেড অফ দ্য লাস্ট সেঞ্চুরিতে অগ্নিযুগে আছে। কংগ্রেস প্ল্যাটফর্মে, কংগ্রেস প্ল্যাটফর্মে 1928-এ সুভাষচন্দ্র ক্যালকাটা কংগ্রেসে এই টোটাল ইন্ডিপেন্ডেন্সের, নট ডোমিনিয়ন স্ট্যাটাস, বা টোটাল ইন্ডিপেন্ডেন্সের দাবি নিয়ে রেজলিউশন নিয়ে এসেছিলেন। বাট সেখানে গান্ধীর বিরোধিতার জন্য দ্য রেজলিউশন ইজ ডিফিটেড। তারপরে সুভাষচন্দ্র সারা ভারতবর্ষের এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ফরে ক্যাম্পেনিং করেন, নট ফর ডোমিনিয়ন বাট ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই ক্যাম্পেনিং করেন। ফলে ডিমান্ড অফ দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের এতখানি, এই ডিমান্ডটা এত পপুলার হয় যে 1929-এ কংগ্রেসে, ন্যাশনাল অল ইন্ডিয়া কংগ্রেসে, যেখানে নেহেরুকে প্রেসিডেন্ট করেছিল গান্ধী, তার প্রেসিডেন্টশিপের সময় একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের একটা রেজলিউশন পাশ করিয়ে নেওয়া হয়। বলা হয়েছিল যে এর পর থেকে, এটা ছিল 26শে জানুয়ারি 1929, এর পর থেকে 26শে জানুয়ারি প্রতি বছর পালিত হবে অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে অফ ভারত, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে আপ টু 47 এটা আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করে এসেছি, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে এসেছি। কিন্তু মজা হলো 30-তে গিয়ে কিন্তু ইংল্যান্ডে গিয়ে গান্ধীজি কিন্তু একদম পাল্টি খেলেন। সেখানে যে চুক্তি হলো ইংল্যান্ডের সঙ্গে, যেটা আমাদের এই চুক্তি, এর সঙ্গে চুক্তি, আমাদের ওটার নাম হচ্ছে, সবসময় মনে আসে না আমার, চুক্তি করে এলেন যেখানে গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন চুক্তি। সেই চুক্তিতে একদম শর্তই হলো ইন্ডিয়া উইল রিমেন স্যাটিসফাইড উইথ ডোমিনিয়ন স্ট্যাটাস আন্ডার দি ব্রিটিশ থ্রোন। একদম ভোল্টা ফেসি, একদম পুরো অন্য সুর। এইবার এইভাবে বহুবার এই গান্ধীর স্বরাজ নিয়ে জনগণকে ধোকা দিয়েছেন। স্বরাজ কি কখনো ক্ল্যারিফাই করেননি। ডোমিনিয়ন স্ট্যাটাস না টোটাল ইন্ডিপেন্ডেন্স, কখনো কনফিউজ করে রেখেছেন। নিজেও কনফিউজড, হয় নিজে কনফিউজড, বা শেয়ানা হয়ে জনগণকে কনফিউজ করেছেন। এবার 47-এ যেটা এলো সেটা ডোমিনিয়ন স্ট্যাটাস, অবভিয়াস অন ডকুমেন্টস। 1950 যখন কনস্টিটিউশন অ্যাডপ্টেড হলো, তখন মজা করে ওই 26কে 15 দেখে করা হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তাহলে 26-এর কি রোল হবে? একটা নাম দেওয়া হলো প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। কিন্তু মুশকিলটা হলো আমরা কার প্রজা? আমরা কার প্রজা? এই প্রশ্নটা এখনো কিন্তু ক্ল্যারিফাইড হয়নি। আরেকটা প্রশ্নে আসছি এবার, আরেকটা প্রশ্নে আসছি, প্রজাতন্ত্র গেল। আচ্ছা, এবার আরেকটা আর্টিকেল, আরেকটা আর্টিকেল, আরেকটা আর্টিকেল একটু পড়বো। সেটা হচ্ছে আরেকটা আর্টিকেল, ভালো আর্টিকেল, যেটা হচ্ছে জনগণের বোঝা উচিত। যেটা হচ্ছে কি, এই স্বস্তিকাতে একটা ভালো আর্টিকেল আছে, ডক্টর হেগডেওয়ার্ড
আর ডক্টর বাবা সাহেব আম্বেদকর। ডক্টর হেগডেওয়ার মনে রাখতে হবে মহারাষ্ট্রিয়ান। এই বঙ্গদেশে তখন সংযুক্ত বাংলার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়তে এসেছিলেন। হি কেম ইন কন্ট্যাক্ট উইথ দ্য রেভলিউশনারিজ, অনুশীলন সমিতির রেভলিউশনের সঙ্গে কন্ট্যাক্টে আসেন, একদম বিপ্লবের মন্ত্রে দীক্ষিত এই বাংলায়। এখান থেকে পাশ করেছেন, এমবিবি ডাক্তার হিসেবে পাশ করেছেন। মহারাষ্ট্রে ফিরে গিয়ে উনি সংগঠন তৈরি করেছেন, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যে কোনো কাজের জন্যে আমার ভলেন্টিয়ার্স লাগবে, ভলেন্টিয়ার্স লাগবে, যে কোনো ভালো ভলেন্টিয়ার্স লাগবে। এটা সুভাষচন্দ্র পর্যায়ে যখন বলছেন উনি, ইভিন ফর এ সিভিল ওয়ার্ক, ইভিন ইফ ইউ আর নন ভায়োলেন্ট ওয়ার্কের জন্য ইউ নিড অ্যান আর্মি of non-violent soldiers. You need an army of non-violent soldiers, a disciplined ones. Discipline দরকার, ট্রেন ডিসিপ্লিন দরকার, ট্রেনিং অ্যান্ড ডিসিপ্লিন দরকার। এই কাজটাই হেগডেওয়ারজি করেছেন। এবার এই হেগডেওয়ার সঙ্গে এই আম্বেদকারকে এই শিকুমাকু কঙ্গুদের কাছে আম্বেদকর খুব বড়, কোনো সন্দেহ নেই, আম্বেদকর খুব পণ্ডিত মানুষ। হ্যাঁ, এটা সত্য যে আম্বেদকর নিজে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো সংগ্রামে কখনো অবতীর্ণ হননি, এবং যেটা কথাটা বারে বারে বলে ওরা, যে শ্যামাপ্রসাদ মুখার্জিও ডাইরেক্টলি কখনো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হননি, তাকে ছোট করে দেখানোর চেষ্টা করে এই শিকুমাকু কঙ্গুরা। তোমরাই তো সেই শিকুমাকু কঙ্গু যারা আম্বেদকরকে বড় করে দেখো, যে আম্বেদকর জীবনে কখনো ডাইরেক্টলি এগেনস্ট ব্রিটিশ যুদ্ধ করেনি, কোনো সংগ্রাম করেনি। তোমাদের দ্বিচারিতা কেন? কিন্তু একটা তো মানতেই হবে, কি শ্যামাপ্রসাদ মুখার্জি, তার কন্ট্রিবিউশন ইন এডুকেশন ইন জয়েন্ট বেঙ্গল এখনো পর্যন্ত আনপ্যারালাল। এডুকেশনকে ডেভেলপ করা এটাও কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামের অংশ। স্বামীজি ব্রিটিশের যুদ্ধে ডিরেক্টলি অবতীর্ণ হননি, বঙ্কিমচন্দ্রও হননি, কবিগুরুও হননি, কিন্তু দে আর দ্য ইন্সপিরেশনস অফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া। তাদের গান, তাদের লেখা, তাদের মেসেজ, তাদের বাণী ভারতবর্ষের বিপ্লব বন্যী জ্বালাতে ভীষণ প্রয়োজন ছিল। এবার সেই হেগড়েওয়ারের সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের অনেক ভালো সম্পর্ক ছিল। বাবা সাহেব আম্বেদকর নিজে আরএসএসকে প্রশংসা করেছেন অনেক ক্ষেত্রে, কারণ বাবা সাহেব আম্বেদকর হ্যাজ ক্রিয়েটেড এ ডিসিপ্লিন নন ভায়োলেন্ট আর্মি, যেটা ভীষণ প্রয়োজন দেশের ভালো কাজের জন্য। সে জায়গাগুলি আর্টিকেলসে পরপর লেখা আছে। আর এই আম্বেদকরের প্রসঙ্গ তুলে তারা বারে বারে হেগড়েওয়ারকে তারা ঘৃণা করে এবং আরএসএসকে ঘৃণা করে। অ্যাকচুয়াল কি ইতিহাস সেটা জানা উচিত আমাদের। হেগড়েওয়ার কয়েকবারই গিয়েছেন আরএসএস এর মঞ্চে, কয়েকবারই গিয়েছেন, to see how the disciplined soldiers are being discipline and training being given to these persons, বহুবারই গিয়েছেন। এবং আর বাবা সাহেব তো মহাপণ্ডিত মানুষ, পড়াশোনা করা লোক। হ্যাঁ, এবার একটা জিনিস কয়েকটা জায়গাতে আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বহুবারই আরএসএস এর বিভিন্ন মঞ্চে গিয়েছেন এবং খুব খুশি হয়েছেন। একটা যেমন এক্সাম্পল, 1939 সালে পুনায় আয়োজিত সংঘ শিক্ষা বর্গে একদিন এসেছিলেন বাবা সাহেব নিজে, আম্বেদকরজি। সংঘ প্রতিষ্ঠাতা ডক্টর হেগড়েওয়ারের সেদিন
উপস্থিত ছিলেন সেই বর্গে। মোটামুটি 525 জন স্বয়ংসেবক এর উদ্দেশ্যে বাবা সাহেব যখন আন্তরিক প্রশ্ন রাখলেন, আপনাদের মধ্যে অস্পৃশ্য কতজন আছেন, আমার সামনে আসুন, তাদের মধ্যে একজনেরও এই আহ্বানে কোনো উত্তর দিলেন না। ভীষণ আশ্চর্য এবং আনন্দিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে মুচি, মেথর, চামার, ঝাড়ুদার সম্প্রদায়ের কতজন আছেন? প্রায় 100 স্বয়ংসেবক এগিয়ে এসে দাঁড়ালেন বাবা সাহেবের সামনে। তিনি অন্তর দিয়ে অনুভব করলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের আদর্শে সমাজের জাতপাত, উচ্চ নীচ মুছে দিয়ে মানবতার জয়গান গাইতে সক্ষম হওয়া এক উজ্জ্বল সংগঠন। সংঘই প্রতিষ্ঠা করেছে বাবা সাহেবের মানবতার ধর্ম, আদর্শ এবং দলিত মানে অস্পৃশ্য নয় এবং এই বিশ্বাসকে। এবার জয়দেবু, কি প্রশ্ন আপনার? কমনওয়েলথ ইজ দ্য নিউ নেম অফ ব্রিটিশ এম্পায়ার। We, the citizens of India, the same as Commonwealth, it is a sacred understanding between British and Nehru Congress. Before 47, before the second great war, it was called the British Commonwealth. তো ব্রিটিশ শব্দটা মুছে দিয়ে ওরা কমনওয়েলথ বলে এই অ্যাফ্রিকান কান্ট্রিগুলোকে ধোকা দিল, কমনওয়েলথই রয়ে গেল। এবং এই কমনওয়েলথের যে মেম্বারশিপটা 47-এ নেওয়া হয়নি, ইংল্যান্ডে ও 40 পরে গিয়ে সেখানে ও কনসেন্ট দিয়ে এলো যে ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া উইল বি মেম্বার অফ দ্য কমনওয়েলথ অ্যান্ড উইথাউট টেকিং দ্য কনসেন্ট অফ দি ক্যাবিনেট। এই যে ওই ইংল্যান্ডে গিয়ে নেহরু কথা দিয়ে এলো, সই করে এলো যে কমনওয়েলথ মেম্বার হবে, বিফোর দ্যাট হি নেভার ডিসকাসড উইথ হিজ কলিগস ইন দ্য ক্যাবিনেট ইন দিল্লি, নেভার। ওখানে সই করে এখানে এসে বলতে শুরু করলো, আমি তো সই করে এসেছি। এই হচ্ছে। আর কমনওয়েলথ নিয়ে আমি আগে কথা বলেছি। কমনওয়েলথ নিয়ে এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমরা কবে কমনওয়েলথ থেকে বেরিয়ে আসবো। এ নিয়ে আমি বহুবার উত্তর দিয়েছি। কমনওয়েলথ হ্যাজ বিকাম প্র্যাকটিক্যালি ডিফাঙ্কড। মনে রাখতে আমি একটা জিনিস উদাহরণ দিয়েছিলাম, একটা নিউক্লিয়াসে একটা অ্যাটমের যে অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস, সারাউন্ডিংসে অরবিটসে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এই কমনওয়েলথের মধ্যে তো সেন্টারে বসে আছে ইউকে, আর সারাউন্ডিংসে অরবিটসে বিভিন্ন কান্ট্রিগুলো আছে। একটা সময় একদার যদি কোনো ইলেকট্রন খুব বেশি এনার্জাইজড হয়ে যায়, ইট উইল কাম আউট অফ দ্য অরবিট, ফ্রি অফ দ্য কমনওয়েলথ হয়ে গেল। অথবা যদি সেন্টারের নিউক্লিয়াসটা উইক হয়ে যায়, দেন অটোমেটিক্যালি দ্য ইলেকট্রনস উইল go out of the orbits. Commonwealth is becoming weak as because the England itself is becoming weak day by day. আর জোর করে কিছু করতে গেলে যেটা হবে কি, ইন্ডিয়ার প্রচুর ডায়াসপোরা ইংল্যান্ডে আছে, ওদের সিটিজেনশিপ, লাইভলিহুড, দ্যাট উইল বি ইন ক্রাইসিস। লেট ইট এভলভ, আস্তে আস্তে এভলভ করা যাক, দেখা যাক সিচুয়েশন। এবার আরেকটা জায়গায় একদম আরেকটা জিনিস, গুরুজির সঙ্গে একান্ত কথোপকথনে ভারতীয় রাজনীতিতে কমিউনিজমের বিপদ সম্বন্ধে সচেতন করেছিলেন বাবা সাহেব। আম্বেদকর ওয়াজ ভেরি কশাস অ্যাবাউট দ্য কমিউনিস্ট রুল। হি ওয়াজ নট ভেরি সুইট উইথ দ্য কমিউনিস্ট। 1948 সালে গান্ধী হত্যার পরে সেপ্টেম্বর মাসে সংঘের দ্বিতীয় সরসংঘ চালক শ্রী গুরুজির সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছিলেন বাবা সাহেব। সংঘের উপর জারি হওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বল্লভভাই প্যাটেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখের সঙ্গে তিনিও শুধু সোচ্চার হয়েছিলেন তাই নয়, এক ঐতিহাসিক উক্তিতে বলেছিলেন, এই সমাজ ব্যবস্থায় পীড়িত বঞ্চিতদের ভেতর পুঞ্জীভূত ক্ষোভ একটি স্বাভাবিক ঘটনা। এই ক্ষোভকে কাজে লাগিয়ে বিদেশি মতবাদ, কমিউনিজম ইত্যাদির বিস্তার লাভ শুরু করেছে। দেশের ভবিষ্যৎ মঙ্গলের জন্য এটা কোনোভাবেই হওয়া উচিত হবে না। রাষ্ট্রীয় ভাবনায় সংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের সচেতন থাকতে হবে কমিউনিজমের বিপদ সম্পর্কে, বাবা সাহেব আম্বেদকর বলছেন। দলিত সমাজ ও কমিউনিজমের মধ্যে যেমন বাবা সাহেব দাঁড়িয়ে আছেন, তেমনি উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে দাঁড়িয়ে আছেন ডাক্তারজি। অর্থাৎ যে কমিউনিস্টরা আরএসএস সম্বন্ধে, আম্বেদকর সম্বন্ধে অনেক মিথ্যে কথা বলে এবং বাবা সাহেবের
আম্বেদকারের অনেক কথা এই শিকুম এবং কংগ্রেস ডিলিট করে, ওগুলো উচ্চারণ করে না। বাবা সাহেব ওয়াজ ভেরি 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 মাচ এগেনস্ট পাকিস্তান। ইভিন যখন এই বঙ্গদেশের লোয়ার কাস্টের লোকেরা অ্যালাইন্ড উইথ মুসলিম লীগ, হি অবজেক্টেড ভেরি স্ট্রংলি। উনি ওয়ার্নিং দিয়েছিলেন বহুবার, এই যে বঙ্গদেশের লোয়ার কাস্ট লোকেরা মুসলিম লীগের সঙ্গে এক হয়ে পাকিস্তান দাবি করলো, পাকিস্তান চলে গেল, হি অবজেক্টেড স্ট্রংলি। আম্বেদকর বারবারে বলেছিলেন যে ইসলামে ইসলামের ভালোবাসা অনলি ফর দ্য মুসলিমস, সেখানে শান্তির বাণী, ভালোবাসার বাণী সবই ফর দ্য মুসলিমস। মুসলিমের বাইরে অন্য কারোর জন্য তাদের কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধা, কোনো কিছুই নেই। তাদের বিশ্বপ্রেম, বিশ্বভাতৃত্ব অনলি অনলি ফর দ্য মুসলিমস। বহুবার বলেছেন, বহু ওয়ার্নিং দিচ্ছেন, তবুও এই নিম্নবর্গের লোকেরা বাংলাদেশের এরা মিসগাইডেড হয়ে, এরা মুসলিম লীগের হয়ে, পাকিস্তানের হয়ে সংগ্রাম করে পাকিস্তানে চলে গেল, এবং অল বিং চিটেড, অল হ্যাভ বিন চিটেড। অ্যান্ড হিয়ার দ্য ওয়ার্নিংস অফ আম্বেদকর ভেরি প্রফেটিক ছিল, ভেরি প্রফেটিক ছিল, ভীষণ ওয়ার্নিং ছিলেন। এবং ওই যে মন্ডল, যাকে পাকিস্তান ল মিনিস্টার করেছিল, প্রথম ল মিনিস্টার, এবং যে পরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল মন্ডল, সে ছিল ওই তো দলিত, ওনার যে সংগঠন, আম্বেদকর ছিলেন দলিত সংগঠনের সারা ভারতের প্রেসিডেন্ট, আর বঙ্গদেশে ছিলেন ওই মন্ডল। এই মন্ডলকে বহুবার ওয়ার্নিং দিয়েছিলেন, মন্ডল শোনেনি, অ্যান্ড হি হ্যাজ টু পানিশড বাই হিজ ওন কয়েন। আম্বেদকর শুধু তাই নয়, আম্বেদকর আরেকটা জিনিস, এই কথাগুলো শিকুম কংগ্রেস বলে না, আরেকটা জিনিস, ইভিন যারা ওবিসি নিয়ে যারা এত পলিটিক্স করে, আম্বেদকর যাদের আম্বেদকরের কথা বারে বারে উচ্চারণ করে, এই কথাগুলো বলে না যে আম্বেদকর ওয়ার্নড দিস দলিত কমিউনিটি টু গো ইন ফর পাকিস্তান। বারে বারে উচ্চারণ করেছেন যে দলিতরা বরং উইল বেটার আন্ডার ইন দ্য হিন্দু কমিউনিটি, ইফ দে, তারা যদি হিন্দুত্ব ত্যাগ করে, যোগেন মন্ডল, ইয়েস যোগেন মন্ডল, থ্যাংক ইউ, তাহলে দে উইল বি কিল্ড বাই দ্য মুসলিমস। বারে বারে ওয়ার্ড, ইভিন হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ পার্সনস যারা when Pakistan is being formed, তখন উনি দাবি করেন পপুলেশন এক্সচেঞ্জ করো, কারণ হিন্দুজ হোয়াট এভার হাই কাস্ট অর লো কাস্ট ইন পাকিস্তান উইল নট বি এবল টু স্টে দেয়ার। যতই জিন্না বলুক না কেন, লেট দেয়ার বি পপুলেশন এক্সচেঞ্জ। যে পপুলেশন এক্সচেঞ্জটা চেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, শিখেরা, আম্বেদকর, ইভিন জিন্নাও রাজি হয়ে গেছিলেন। পপুলেশন এক্সচেঞ্জ আম্বেদকর চেয়েছিলেন, এক্সচেঞ্জ, যে মুসলমানরা যখন দাবি করছে তাদের কান্ট্রি, লেট দেম গো টু পাকিস্তান, লেট দ্য হিন্দুজ অফ দ্যাট কান্ট্রি, হিন্দু বুদ্ধিস্ট ফ্রম পাকিস্তান, লেট দেম কাম টু ইন্ডিয়া। তাহলে তো অনেক প্রবলেম সলভ হয়ে যেত। এই শিকুমাকু কঙ্গুরা আরএসএস সম্বন্ধে অনেক মিথ্যা কথা বলে, আম্বেদকর সম্বন্ধে কিছু কথা ওদের যেটা সিলেক্টিভলি ওদের স্বার্থ আছে সেটা ওরা বলে, যেখানটা ওদের এগেনস্টে সে কথা বলে না। এই আম্বেদকর তো হি ওয়াজ দ্য ল মিনিস্টার ইন নেহেরু ক্যাবিনেট, উনিও তো বাধ্য হয়েছিলেন টু রিজাইন ফ্রম, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন ইন্ডাস্ট্রি মিনিস্টার, হি ওয়াজ অলসো কম্পেল টু লিভ দ্য নেহেরু ক্যাবিনেট। তার কারণ নেহেরুর ওই ইসলাম প্রীতি, হুইমজিক্যাল কাজকর্ম, উইথাউট ডিসকাসিং দ্য ক্যাবিনেটস, নিজের মতো করে ডিসিশন নেওয়া, হুইমজিক্যাল এবং ইসলাম প্রীতি, এই সব কিছুর জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আম্বেদকরকে ওই ক্যাবিনেট ত্যাগ করে বেরিয়ে আসতে হয়েছিল। সুতরাং এই যে আমার মনে হয় আপনারা পড়ে নেবেন, অনেক কথা আছে, এবং মনে রাখবেন আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্ম ইজ নাথিং বাট এ পার্ট অফ দ্য বিগ আমব্রেলা, আন্ডার দি বিগ আমব্রেলা অফ হিন্দুইজম।
বিগ আমব্রেলা অফ সনাতন ধর্ম। সনাতন ধর্ম। এবং সেই যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, এটাও বা নাগপুরে, এটাও নাগপুরে, যেখানে আরএসএস এর হেডকোয়ার্টার, অল ইন্ডিয়া হেডকোয়ার্টার। সেই প্ল্যাটফর্মটাও তৈরি করেছিল আরএসএস সংগঠন। আমি একটু পরে কথা বলছি। আমি এরকম, ওরা ওদের সিলেক্টিভলি, ওরা ওরা আম্বেদকারকে, বাবা সাহেবকে এবং ডক্টর জিকে ওরা সিলেক্টিভলি, ওরা এই শিক্ষক কংগ্রেস সিলেক্টিভলি কোট করে। আমাদেরও টোটাল ইতিহাসটা আমাদের দেখতে হবে এবং সেগুলোই আমাদের বন্ধুদেরকে বোঝাতে হবে। আমি কুম্ভ নিয়ে একটু কথা বললাম, শান্তিপুরে ডক্টরকে শোকজ এটা নিয়ে একটু কথা বললাম, রাজতন্ত্র প্রজাতন্ত্র আর হেগডে ওরা নিয়ে একটু কথা বললাম। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আরেকটা অনুরোধ করছি সবাইকে, যতটা সম্ভব এই যে আমাদের ওয়্যারলেস টেলিকম সিস্টেমে আমাদের কিন্তু আবার এই যে আমরা 3G 4G 5G ইউজ করছি, মোবাইল ইউজ করছি, they are emitting very high radiation that actually injures our body. আমাদের আস্তে আস্তে কিন্তু আমাদের মনে হয় আমাদের এই এক্সেস ইউজ অফ দিস হ্যান্ডসেটস কমাতে হবে। আমাদের ব্যাক করতে হবে সিম্পল রেডিও সিস্টেমে। সিম্পল রেডিও ওয়েভসে আমাদের বডি ইঞ্জুরি খুব কম হয়, এখনো রেকর্ড হয়নি, সম্ভবত কোনো ইঞ্জুরি নেই রেডিও ওয়েভসে আবার ফিরে আসা। সেই জগদীশচন্দ্র বোসের, তারপর মার্কনির আবিষ্কৃত রেডিও ওয়েভসে আমাদের ফিরে যাওয়া রেডিও ওয়েভস। এখন আমাদের রেডিও সেটসে যাওয়া, এই যে টু মাচ ইউজ অফ দিস হ্যান্ডসেটস উইথ 3G 4G 5G আমাদের থামাতে হবে, টু অ্যাভয়েড ইঞ্জুরি টু আওয়ার ওন বডি অ্যান্ড টু নেচার। এটা ভাবতে হবে। আমি এই বলে শেষ করি কি, যোগেশ মন্ডল, থ্যাংক ইউ। অভিজিৎ বাবু, দেবজিৎ সিনহা, কমনওয়েলথ, ইয়েস কমনওয়েলথ, কমনওয়েলথ ইজ দ্য নিউ নেম অফ ব্রিটিশ এম্পায়ার। শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আমি কিছুক্ষণ কথা বললাম, হ্যাঁ, তিনটে 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 চ্যাপ্টারে করলাম। আমি আমি আবার এক সপ্তাহ আমাদের সঙ্গে, আপনাদের কিছু কোশ্চিন থাকলে দিয়ে রাখবেন, আমি 7 দিন পরে ফিরে এসে আমি আবার ডিসকাস করার চেষ্টা করব। শুভরাত্রি।